প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিবারের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় সিটি স্ক্যান ও এমআরআই। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর রাফায়েল মুরসালিন 1985 সালের মে মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা ইমেজিং সেন্টারে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি নিয়ে আসলে অনেকের অনেক কিছু জানবার রয়েছে। এমন একটি বিষয় হচ্ছে সিটি স্ক্যান ও এমআরআই। আমরা দুটি বিষয় সম্পর্কেই জানবো, কখন আসলে সিটি স্ক্যান প্রয়োজন হয়, কখন আসলে এমআরআই প্রয়োজন হয়, এবং কোনটার ক্ষেত্রে আসলে কেমন খরচ বহন করতে হয় সেই বিষয়গুলো নিয়েও আপনার কাছ থেকে জানবো। সেক্ষেত্রে আসলে আমি অনুষ্ঠানের শুরুতে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই, সেটি হচ্ছে সিটি স্ক্যান এবং এমআরআই দুটি দিয়ে আসলে আমরা শরীরের ভিতরের অংশ দেখি, যেটি আসলে একেবারে যদি আমি দর্শকদের ভাষায় বলতে চাই, কখন আসলে কোনটি প্রয়োজন সেটি জানবো। তার আগে আপনার কাছ থেকে দুটির মধ্যে আসলে মূলত গাঠনিক পার্থক্যটি কি আসলে সিটি স্ক্যান এবং এমআরআই? আমরা যদি সিটি স্ক্যানের কথা চিন্তা করি, সিটি স্ক্যানটা হচ্ছে আমরা যদি সাধারণ দর্শকদের জন্য বলি, সেটা হচ্ছে একটা বড় সড়ো এক্সরের মতো। হ্যাঁ, সো আমরা এক্সরেতে একটা স্লাইস নেই, আর সিটি স্ক্যানে আমরা অনেক স্লাইস নেই। হ্যাঁ, তো এখন অনেক উন্নত সিটি স্ক্যান চলে এসেছে। আমরা এখন 384 স্লাইসের সিটি স্ক্যানও বাংলাদেশে আছে। তো সবগুলোকে মিলিয়ে একটা সমান করে একটা হচ্ছে আমরা ছবি দেই। তো সেখানে অনেক তথ্য থাকে। হ্যাঁ, তথ্যের কোনো ইয়ে নেই, মানে একদম আমরা মাথার উপর থেকে আরম্ভ করে একদম আঙুল পর্যন্ত, পায়ের আঙুলের শেষ পর্যন্ত আমরা সিটি স্ক্যান করতে পারি। আচ্ছা। আর এমআরআই যেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা কোনো ধরনের কোনো বিকিরণ নেই বা কোনো ধরনের কোনো রেডিওঅ্যাক্টিভিটি নেই। যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে দুটো চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয় এখানে। চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে আমরা প্রোটন যেগুলো আছে, প্রোটনকে আমরা বিভিন্নভাবে অ্যালাইন করি। অ্যালাইন করে বিভিন্ন ধরনের সিকোয়েন্স আছে, এগুলো সিকোয়েন্স তৈরি করি, যেরকম T1 ওয়েটেড ইমেজ, T2 ওয়েটেড ইমেজ, ইনভার্সন রিকভারি হতে পারে। আর এদের সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে সিটি স্ক্যানে আমরা এই দুটার ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট দিয়ে থাকি। হ্যাঁ, সো কন্ট্রাস্ট দিলে আমরা যেসব জায়গায় ইনফেকশন আছে বা ক্যান্সার হতে পারে বা টিউমার আছে, সেসব জায়গা অন্যান্য নর্মাল টিস্যু থেকে আমরা আলাদাভাবে এটা ডায়াগনোসিস করতে পারি বা দেখতে পারি। তো এটাই মোটামুটি আসলে গাঠনিক পার্থক্য বলে আমার মনে হয়। অনেকেরই এটি জানবার বিষয় থাকে যে কখন আসলে সিটি স্ক্যান করবেন, সে বিষয়টি একটু আপনার কাছ থেকে প্রাথমিকভাবে জেনে পরে আমরা আসলে এমআরআই এর বিষয়গুলো নিয়েও কথা বলবো। আচ্ছা, আমার কাছে মনে হয় সিটি স্ক্যান যেগুলো করার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে, যদি আমরা উপর থেকে আরম্ভ করি, ব্রেইনের প্রচুর সিটি স্ক্যান হয়। হ্যাঁ, আমরা ব্রেইনে অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। আরেকটা যেটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রচুর সড়ক দুর্ঘটনা হয়। সড়ক দুর্ঘটনা হলেই যেটা সবচেয়ে বড় ঝামেলা হয় সেটা হচ্ছে আমরা মাথায় অনেক আঘাত পেয়ে থাকি। সো মাথায় আঘাত পাওয়ার এখানে দুটি জিনিস আমরা অনেক বেশি দেখে থাকি। এক, সেটা হচ্ছে আমাদের যে খুলির যে অস্থিটা আছে সেটা হচ্ছে কোথাও ভেঙেছে কিনা, এক নাম্বার। তারপরে আমাদের যে প্যারানাসাল সাইনাস বলি, আমাদের নাকের আশেপাশে বিভিন্ন জায়গায়, এখানে কোথাও ভেঙেছে কিনা। সো ফ্র্যাকচার ইজ এ ভেরি গুড টুল, যেটা আমরা সিটি স্ক্যান দিয়ে ডায়াগনোস করতে পারি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমাদের ভিতরে কোনো ধরনের হেমোরেজ আছে কিনা। হেমোরেজ খুব ভালোভাবে বোঝা যায় সিটি স্ক্যানে। দুই নাম্বার, আমরা ফুসফুসের কোনো ধরনের সমস্যা, ইনফেকশন হতে পারে, সেটা আমাদের যক্ষা হতে পারে, আমাদের দেশে যক্ষা প্রবণ দেশ, যক্ষা হতে পারে, আমাদের দেশে ক্যান্সার হতে পারে। তো ফুসফুসের যে কোনো ধরনের ক্যান্সার, এটা আমরা খুব ভালোভাবে নির্ণয় করতে পারি। তারপরে আমরা চলে যাই অ্যাবডোমেনে। আমরা যাব, তার আগে আসলে আরেকটি বিষয় জানবার, সেটি হচ্ছে আমরা কোভিডের সময় থেকে একটি বিষয় খুব ভালো করে জেনেছি, সেটি হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান এবং হচ্ছে সিটি স্ক্যান। এই দুটির মধ্যে আসলে কি পার্থক্য থাকে? এটার ভিতরে পার্থক্য হচ্ছে, আমরা এমডিসিটি আর এইচআরসিটির ভিতরে পার্থক্য আছে। এইচআরসিটি হচ্ছে অনেক রেজলিউশনটা অনেক বেশি হাই হয়ে থাকে, তো অনেক বেশি ইমেজ হচ্ছে আমরা একসাথে জোড়া দিই। তো সেক্ষেত্রে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেগুলো আমাদের কোভিডের জন্য, যেটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেগুলো আমরা বলবো ফোকাস, হ্যাঁ, বা গ্রাউন্ড গ্লাস ওপ্যাসিটিস বলি আমরা, সেইগুলোও কিন্তু আমরা দেখতে পারি এইচআরসিটির মাধ্যমে। আসলে কোভিডের সময়টা অনেক বড় ধাক্কাই গেছে, এবং আমার কাছে মনে হয় কোভিডের যে চিকিৎসা হয়েছে, আমার সিটি স্ক্যানের আসলে মানে
অনেক বড় একটা ভূমিকা ছিল এখানে। মানুষের মনে অনেক প্রশ্ন ছিল যে আমাদের আসলে কখন আমরা হাসপাতালে যাব বা কখন ইয়ে করব। আসলে অনেকাংশেই আমার কাছে মনে হয় যে সিটি স্ক্যান এই উত্তরগুলো দিতে পেরেছিল, যে একটা কনফিউশন ছিল রোগীদের মাঝে। নিশ্চয়ই। জি, আমরা শুনছিলাম যে আপনি অ্যাবডোমেনের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে সিটি স্ক্যানের ভূমিকার কথা বলছিলেন। অ্যাবডোমেনও আমরা আসলে দুই ভাগে ভাগ করে থাকি, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, অথবা দুটো একসাথে, আপার হোল অ্যাবডোমেন যেটাকে আমরা বলি। এটা হচ্ছে একটা। তো আমরা যদি লিভারের ক্ষেত্রে চিন্তা করি, হেপাটাইটিস হতে পারে, লিভারের ক্যান্সার হতে পারে, স্টমাকের জন্য গ্যাস্ট্রাইটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, মোটামুটি সব জায়গায় যে কোনো ধরনের ইনফেকশন। আর আমাদের দেশে আরেকটা খুবই কমন রোগ আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, তো এটা অ্যাপেন্ডিসাইটিসও আমরা সিটি স্ক্যান দিয়ে আসলে খুব ভালোভাবে নির্ণয় করতে পারি। অ্যাপেন্ডিকুলার লাম্প হতে পারে, একটা অ্যাবসেস হতে পারে, পুজ জমে যায় আশেপাশে। এটা হচ্ছে একটা। আর হচ্ছে আমরা নিচের দিকে যদি যাই, যে কোনো ধরনের ফ্র্যাকচার, আমাদের একদম আঙুল থেকে আরম্ভ করে পায়ের আঙুলের আগা পর্যন্ত যে কোনো ধরনের ফ্র্যাকচার, ছোটোখাটো ফ্র্যাকচার, হেয়ার লাইন ফ্র্যাকচার বলে একদম জাস্ট চির ধরেছে, এগুলো আমরা আসলে সিটি স্ক্যান দিয়ে ডায়াগনোস করতে পারি। এগুলাই সিটি স্ক্যানের মানে মূল যে স্ট্রঙ্গার পয়েন্টসগুলো যেগুলো আছে, এগুলো সিটি স্ক্যান বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। পেটের বিষয়টিতে আসি আমরা, যেটি আসলে পেটের যে কোনো বিষয় হলেই মানুষজন যেটি করে সেটি হচ্ছে আল্ট্রাসাউন্ডও করে নেয়। সেক্ষেত্রে আসলে আল্ট্রাসাউন্ড না করেও কি সিটি স্ক্যান বেশি প্রয়োজনীয়তা অনুভব করছে কিনা? হ্যাঁ, আমাদের দেশে আল্ট্রাসোনোগ্রাফি একটা মানে কমন প্রসিডিউর, এক্স্যাক্টলি, ভেরি ওয়াইডলি প্র্যাকটিসড। আসলে সিটি স্ক্যান অত্যন্ত দামি একটা জিনিস, আর তার মধ্যে সব প্রতিষ্ঠানের কাছে হয়তো সেই সুযোগ সুবিধাটাও সবার থাকে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একদম প্রাথমিকভাবে আমার আল্ট্রাসোনোগ্রাফি করে ফেললে হয়তো খারাপ হয় না। তারপরে ওনারা অনেক সময় উত্তর পান না। হ্যাঁ, কিছু যেহেতু ওনার মানে মেথডটাই ডিফারেন্ট, আমরা সাউন্ড দিয়ে একটা ইমেজ পাওয়ার চেষ্টা করছি, তো ওখানে অনেক ডিলেমা থেকে যায় আসলে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তখন তারা হচ্ছে সিটি স্ক্যানের শরণাপন্ন হন, যদি মনে করে থাকেন যে না, এই রোগীটা আরও একটা থরো চেক আপ হওয়া প্রয়োজন, তখন তারা সিটি স্ক্যানের হয়ে থাকেন। বিশেষ করে অ্যাবডোমেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। অ্যাবডোমেনের ক্ষেত্রে সিটি স্ক্যানের ভূমিকা আসলে মানে খুবই অনস্বীকার্য আসলে। বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ, আমাদের ওভারিয়ান অনেক কিছু থাকে। হ্যাঁ, ওভারিয়ান সিস্ট থাকে। এই সিস্ট খুবই কমন একটা জিনিস। তো এই সিস্ট কখন আমরা অপারেশন করব বা কখন অপারেশন করব না, কোনো সিস্ট আছে যা রেখে দিলেই হয়, দরকার নেই আসলে সার্জারি করার। সো তখন এইগুলোর উত্তর আমরা আসলে সিটি স্ক্যান দিয়ে দিতে পারি। ধন্যবাদ আপনাকে। ব্রেনের বিষয়টি বলছিলেন আপনি, যেটি হয় যে অনেকেই যেটি মনে করেন যে বাসায় স্ট্রোক করেছে, তখন হাসপাতালে শরণাপন্ন হয়েছে কিংবা চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, সিটি স্ক্যান করবার প্রয়োজন হয়েছে, এবং পরবর্তী সময় যেটি দেখা গিয়েছে যে চিকিৎসক আবার এমআরআই করবার কথা বলছেন। সেক্ষেত্রে আসলে রোগীদের মনে প্রশ্ন জাগে যে আমার যে রোগী রয়েছে তার তো সিটি স্ক্যান করা হয়েছে, পরবর্তীতে আবার এমআরআই কেন প্রয়োজন? এটি একটি প্রশ্ন। সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে তারা মনে করে থাকেন যে একেবারে এমআরআই করলেই কি হতো না? এই দুটি প্রশ্ন একসাথে, এই দুটির উত্তর আসলে আপনার কাছ থেকে জেনে নিতে চাই। আচ্ছা, আমরা ইনিশিয়ালি যেটা করি সেটা হচ্ছে মোটামুটি সিটি স্ক্যান আসলে এমআরআই এর তুলনায় সিটি স্ক্যান বাংলাদেশে এখন বেশি। তো দেখা গেছে ডাক্তার সাহেব মনে করেন যে না, যদি আমরা ধারে কাছে, হ্যাঁ, স্ট্রোক হওয়ার পরে তাড়াতাড়ি চিকিৎসার জন্য ধারে কাছ থেকেই কোনো সিটি স্ক্যান যদি আমরা করে ফেলতে পারি, সেটা হচ্ছে বেটার হয়। তো দেখা গেছে যে অনেক সময় দেখা যায় যে রুগীর যে সাইন সিমটম আছে তার সাথে সিটি স্ক্যানের ইয়েটা মিলছে না, অনেক সময় দেখা যাচ্ছে মেলে না। হ্যাঁ, একটা স্ট্রোক করেছে, সেই স্ট্রোকের ফোকাসটা হয়তো পাওয়া যাচ্ছে না, কারণ সিটি স্ক্যান আমরা এমআরআইতে যেরকম বিভিন্ন ধরনের সিকোয়েন্স থাকে, হ্যাঁ, সিটি স্ক্যানে কিন্তু সিকোয়েন্স একটাই। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তখন তারা এমআরআই এর জন্য শরণাপন্ন হন যে না। স্ট্রোকের ক্ষেত্রে সময়সীমার কোনো ব্যাপার রয়েছে কি? অবশ্যই আছে, সেখানে এই জন্যই বলছিলাম, সেটা আসছিলাম আমরা। সেটা হচ্ছে যে আমাদের এখানে ডিডব্লিউ ওয়েটেড ইমেজ বলে একটা জিনিস আছে এমআরআইতে। হ্যাঁ, দেখা গেছে একদম অ্যাকিউট স্ট্রোক, হাইপার অ্যাকিউট স্ট্রোক, হ্যাঁ, যেটা আসলে দেখা গেছে সিটি স্ক্যানে অনেক সময় ধরা পড়ে না, একদম প্রাথমিক, দেখা গেছে 1-2 ঘন্টা বা 1-1.5 ঘন্টার ভিতরে, তখন কিন্তু আমরা এমআরআইটা ওই জিনিসটা পাই, তখন সেটা ডিডব্লিউ ওয়েটেড ইমেজে আমরা দেখতে পাই বা টি2 ওয়েটেড ইমেজে আমরা দেখতে পাই অনেক সময়। সেটা আমরা ওই উত্তরটা হয়তো সিটি স্ক্যান নাও দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে। সিটি স্ক্যান একটা সময়সীমার পরে যখন কি বলবো জায়গাটা হয়তো ক্ষয় হওয়া শুরু করেছে, তখন সেই উত্তরটা আমরা দিতে পারি যে না, এখানে একটা কিছু হয়েছিল। কিন্তু আমরা যদি হচ্ছে বা অনগোয়িং প্রসেসের যদি অ্যান্সার পেতে চাই, তাহলে আমাদের আসলে এমআরআই এর শরণাপন্ন হওয়া উচিত। তো আপনি দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন যে আগে এমআরআই করে ফেললে ভালো হতো কিনা, যদি এমআরআই এর সুযোগ থাকে অবশ্যই এমআরআই করা উচিত ব্রেনের ক্ষেত্রে, স্ট্রোকের ক্ষেত্রে। আচ্ছা, আর যদি সুযোগ না থাকে তাহলে সিটি স্ক্যান করিয়ে দেন, যদি উত্তর না পাওয়া যায় তাহলে এমআরআই। এটা আমার
সিটি স্ক্যানের কি ভূমিকা রয়েছে, কিংবা স্ট্রোকের ক্ষেত্রে আসলে সিটি স্ক্যানের ভূমিকা শুনছিলাম। এমআরআইয়ের যে বিষয়টি, সেটি আসলে আমরা এই এমআরআই শব্দটির সাথে আমরা প্রায় বাংলাদেশের সকল জনগণই এটির সাথে পরিচিত, এই শব্দটির সাথে, এবং হাড়ের বিভিন্ন চিকিৎসায় আসলে এমআরআইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু আমি জেনে নিতে চাই, সেটি হচ্ছে এমআরআই আসলে কোন কোন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমাদের যেটা মনে হয়, আমাদের দেশে আর্থারাইটিস একটা বিশাল সমস্যা। আচ্ছা। এবং যে কোনো বয়সের মানুষই আমাদের দেশে কিন্তু আর্থারাইটিসের এই প্রবলেমের সম্মুখীন হন। কারণ আমরা আসলে ছোট থেকে, যেটা আমরা বাইরের দেশে হয় যে ছোট থেকে ওরা অস্থির যে একটা যত্ন আছে, হ্যাঁ, যে সাপ্লিমেন্ট আছে, এটা কিন্তু আমাদের দেশে এখনো প্র্যাকটিস করা হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে এক সময় না এক সময় হয়, বয়স হলেই আমরা ধরে নিই তার আর্থারাইটিস হবেই মোটামুটি। সেই ক্ষেত্রে এমআরআই এর অনেক বড় একটা ভূমিকা আছে, যে আমরা হচ্ছে মোটামুটি স্টেজিং করে দিতে পারি যে না, ওনার আর্থারাইটিসটা এই অবস্থানে আছে, তো তার এরকম চিকিৎসার প্রয়োজন। শোল্ডার থেকে আরম্ভ করে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ওয়াইডলি প্র্যাকটিস যেটা হচ্ছে এমআরআই অফ নি, যেটা হাঁটুর নি এমআরআই। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের লিগামেন্ট বলি, আর হ্যাঁ, ক্রুশিয়েট লিগামেন্ট আছে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট, পোস্টেরিয়র ক্রুশিয়েট, ল্যাটারাল ক্রুশিয়েট ল্যাটারাল কোলাটারাল লিগামেন্টস আছে। আর আরেকটা বিষয় হচ্ছে মেনিসকাস বলি আমরা, সেটা হচ্ছে আমাদের হাঁটুর মাঝখানে যে নরম হাড্ডিটা আছে, এটা ক্ষয়ে যায় অনেক সময়। সো নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন যে অপারেশনগুলো করতে হবে কি হবে না, সেগুলো আর আসলে একটা বড় একটা অপারেশন। তো এগুলোর কিন্তু উত্তর আমরা দিতে পারি, আমাদের কাছে স্টেজিং করা আছে, অ্যালবেক স্টেজিং বলি আমরা। এটা হচ্ছে একটা তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ট্রমা হয়। দেখা গেছে যে সড়ক দুর্ঘটনা আমাদের খুবই একটা মানে বড় সড় প্রবলেম, প্রবলেম। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার লিগামেন্টটা ছিঁড়ে গেল কিনা, দেখা যাচ্ছে হাঁটতেই পারছে না, একটা ইয়াং একটা পেশেন্ট, সে হাঁটতে পারছে না কোনোভাবেই। তো কি তখন আমরা মানে প্রবলেম খুঁজতে যে আমরা এমআরআই করি, যে আচ্ছা তার কি ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেল, না তার মেনিসকাসটা ক্ষয়ে গেল। তো এইসব জিনিসের চিকিৎসা আমাদের দেশে এখন হচ্ছে। এক্ষেত্রে আসলে আরেকটি বিষয় জানবার রয়েছে, এটি আসলে একেবারে দর্শকদের মনের প্রশ্ন, সেটি হচ্ছে যে এক্স রে করলেই তো হয়তো হতো, সেক্ষেত্রে কেন এমআরআই করবার প্রয়োজন পড়ে? আচ্ছা, এক্স রেতে আমরা শুধুমাত্র যেটা দেখি সেটা হচ্ছে আমাদের হাড্ডি, অস্থি যেটাকে আমরা বলি, আর হচ্ছে তার আশেপাশের যে সফট টিস্যু বা নরম অংশ যেটা আছে, এতটুকুই। কিন্তু এমআরআইতে আমরা এ দুটোর পাশাপাশি যেটা দেখি সেটা হচ্ছে এক নাম্বার লিগামেন্ট, যেটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে হাঁটু ভাঙেনি কিন্তু লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু যে জয়েন্টটা আছে অনেক দুর্বল হয়ে যায়, দেখা গেছে উনি বিশেষ কোনো মুভমেন্ট করতে পারছেন না। এটার উত্তর আছে। মেনিসকাস ধ্বংস হয়ে যায়, অনেক সময় মেনিসকাস ক্ষয়ে যায়, অনেক সময় দেখা গেছে যে আমাদের সফট টিস্যু আশেপাশে যেটা আছে সেখানে ইনফেকশন হয়, সাইনোভাইটিস বলি, বার্সাইটিস বলি, এটার জন্য কিন্তু। আর আর্থরাইটিস তো আছেই। তো এই সবের উত্তর কিন্তু অনেক সময় এক্স রে দিতে পারে না। আসলে এক্স রে হয়তো ফ্র্যাকচার হয়েছে সেটা উত্তর দিতে পারবে, কিন্তু কোনো জায়গায় বোনে ইনফেকশনও হয়, অনেক সময় দেখা যাচ্ছে টিউবারকুলার ইনফেকশন হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, এগুলোর অ্যান্সার এমআরআই দিয়ে দেওয়া যায়, কিন্তু সেগুলো উত্তর এক্স রে দিয়ে দেওয়া যায় না। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিটি স্ক্যান ও এমআরআই নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আনারসের পুষ্টিগুণ। আনারস আমরা কম বেশি সবাই পছন্দ করি, সবাই খাই, কারণ দেখতে যেমন সুন্দর, ঘ্রাণ যেমন সুমিষ্ট, তেমন খেতেও সুস্বাদু। কিন্তু এর পুষ্টিগুণ নিয়ে কি আপনি জানেন? আনারসে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, পটাশিয়াম, ফসফরাস, আয়রন। যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম তাদের ক্ষেত্রে আনারস অনেক উপকারী। জ্বরের সময় যখন অনেকে আছেন যারা কিনা প্রায় জ্বরে বা বিভিন্ন রোগে আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে আনারস বেশি উপকারী। আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ডিটক্সিফাইংয়ে সাহায্য করে। অনেকে দেখা যায় যে হাঁটু ব্যথা, পেশি ব্যথা এবং রগে টান লাগে, অনেক ধরনের সমস্যা হয়। দুর্বল পেশিকে সবল করতে সাহায্য করে আনারস, তাই নিয়মিত অবশ্যই আনারস খাবেন। এবং যাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম থাকে বা যারা স্কিনকে আরও বেশি উজ্জ্বল করতে চান, তাদের ক্ষেত্রে একটি সুখবর আছে। তারা যদি নিয়মিত আনারস পান করেন তাহলে খুব সহজেই স্কিনটা অনেক উজ্জ্বল হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে, লাবণ্যতা বৃদ্ধি পাবে। আর দেহের এনার্জি বাড়ানোর ক্ষেত্রে আনারস বেশ উপকারী। নিয়মিত আনারস দেয় অনেক বেশি এনার্জি, অনেক বেশি সুন্দর করে তোলে এবং চুলের
বৃদ্ধিতেও সাহায্য করে আনারস। পিরিয়ডের ক্ষেত্রেও আনারস বেশ উপকারী। অনেকের দেখা যায় যে মাসিক নিয়মিত হয় না, যাদের অনিয়মিত মাসিক হয় তাদের ক্ষেত্রেও আনারস বেশ উপকারী। তবে যারা গর্ভবতী বা যারা সন্তান প্রসব করবেন তারা আনারস থেকে বিরত থাকবেন। আমরা আসলে সিটি স্ক্যান এবং এমআরআই নিয়ে অনেকগুলো কথা বলছিলাম। আমি যদি একটু খরচ সম্পর্কে জানতে চাই যে সিটি স্ক্যান এবং এমআরআই আসলে খরচটা কেমন হয়ে থাকে? এটা আসলে প্রতিষ্ঠান ভেদে কার কার কাছে কি ধরনের মেশিন আছে কিছু মানে মডেলের ভিতরে আসলে ডিপেন্ড করে আর কি। তো আমাদের সরকারি হাসপাতালগুলোতে খুবই কম, আসলে সব জায়গাতেই মোটামুটি টার্সিয়ারি লেভেলের যে হসপিটালগুলো আছে সিটি স্ক্যান এমআরআই এর সুবিধা সেখানে আছে এবং সেখানে খরচ খুবই কম। একটা যদি আমি বলে থাকি একটা ব্রেন সিটি স্ক্যান করতে হয়তো 2 থেকে 3,000 টাকার মতো লাগে। স্পাইন হয়, লাংস হয়তো 2 থেকে 3 এরকমই হতে হবে। তো একই পরীক্ষা হয়তো দেখা গেছে যে যদি আমরা প্রাইভেট সেক্টরে চলে যাই তখন একটু কস্টটা বেড়ে যায়, 4 থেকে 5,000 টাকা এরকম লাগে আর কি। ব্রেনের ক্ষেত্রে হয়তো আরেকটু কম, 3 থেকে 4,000 টাকা এরকম। তো আসলে অন্যান্য পরীক্ষার তুলনায় একটু দামি অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হয় এই খরচটা আসলে করলে হয়তো রোগীর রোগ যে স্বাস্থ্য নির্ণয়ের আছে, জন্য হ্যাঁ, আসলে স্বাস্থ্য অত্যন্ত যেটা আছে নরমাল মানে ওয়েলবিং, এটার জন্য আসলে খারাপ হয় না, আসলে একটু হয়তো দামি, বাট আমার কাছে মনে হয় এটা জরুরি। জি, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সেক্ষেত্রে আসলে এই যে সিটি স্ক্যানের কথা বলছি কিংবা এমআরআই এর কথা বলছি, এগুলো করবার পরে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা? না, আমার কাছে মনে হয় একদমই নেই, তবে আমরা অনেক সময় কন্ট্রাস্ট ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে তার কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা, হ্যাঁ, বা তার কিডনির কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, এই দুটো জিনিস জানলে মোটামুটি আমরা মোটামুটি কোনো ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে, নেই বললেই চলে। আর অনেক সময় দেখা গেছে যে মাঝে মধ্যে অ্যানেস্থেশিয়া দিয়ে কিছু করতে হয়। দেখা গেছে অনেক রুগী স্ট্রোক করেছেন, যেটা আপনি বললেন একটু আগে, স্ট্রোক করেছেন, তখন দেখা যাচ্ছে রুগী আসলে ওই স্থির হয়ে থাকতে পারে না, রেস্টলেস অবস্থা। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা একটু অ্যানেস্থেশিয়া দিয়ে থাকি, সিডেশন হতে পারে অ্যানেস্থেশিয়া থেকে। এইটার সাথে মানে অ্যানেস্থেশিয়া রিলেটেড যদি কিছু হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে একটু মাথা ঘুরোচ্ছে অথবা একটু বমি ভাব হচ্ছে, খুবই সাময়িক। এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই, কোনো ধরনের মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিটি স্ক্যান ও এমআরআই নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আচিল কিন্তু এক ধরনের ভাইরাল ডিজিজ। আচ্ছা, এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটা ভাইরাস দিয়ে। এই ভাইরাসের অনেকগুলো টাইপ আছে। এই ধরনের ভাইরাল ডিজিজ কিন্তু ছোঁয়াচে, দেখা যাচ্ছে একজনের থেকে আরেকজনের হয়, একজনের থেকে একজন হয়। এই জন্য দেখা যায় যে একটা ঘরে আচিল থাকলে অন্যদের হচ্ছে, একটা হোস্টেলে থাকলে অন্যদের হচ্ছে। এই জন্য আচিল কিন্তু আমরা খুব কমনলি পেয়ে থাকি। আবার একটা প্রবলেম হচ্ছে অনেকে এ ধরনের যে কোনো কিছু হলেই সেটাকে আচিল বলছে। এই ধরনের কিন্তু অনেক কিছু হয়, মোল হতে পারে, অ্যাক্রোকর্ডন হতে পারে, স্কিন ট্যাগ হতে পারে, মিলিয়েরিয়া হতে পারে, এর ধরনের অনেক জিনিস আছে। সবগুলোই কিন্তু আচিল না, আচিলের কিছু স্পেসিফিক সিমটম আছে বা সাইন আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।